হ্যালো বন্ধুরা, ডব্লিউবি কেরিয়ার জোন অ্যান্ড ইজি ইংলিশে তোমাদের স্বাগত জানাই। আজ নতুন একটা ভিডিও, নতুন একটা পোয়েম নিয়ে তোমাদের সামনে উপস্থিত। ক্লাস 12-এ দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ। তো প্রথমেই কবি পরিচিতি দিই। জন কিটস লন্ডনে জন্মগ্রহণ করেন 1795-এ। তো জন কিটস ছিলেন সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক পোয়েট। সেকেন্ড জেনারেশন কেন বলছি? কারণ উনার সময়ে বেশ কিছু ইয়াং পোয়েটস একসাথে জন্মগ্রহণ করেছিলেন, যেমন চার্লস ল্যাম, পিবি শেলি, ম্যারি ল্যাম। ইয়াং বয়সের পোয়েটস, তাই এদের বলা হয় সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েট। তো জন কিটস কিন্তু বেঁচে থাকাকালীন রেপুটেশন পাননি। হিজ পোয়েমস ওয়ার নট জেনারেলি ওয়েল রিসিভড by critics during his lifetime because কারণ হচ্ছে জন কিটসের একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি রয়েছে। জন কিটসের বাবা অভিজাত শ্রেণীর এক ব্যক্তি, বাড়িতে ঘোড়া দেখাশোনা করতেন। খুব গরিব ছিলেন কিটসের বাবা, কিন্তু কিটসের বাবা বিবাহ করেন তার মনিবের মেয়ে, অর্থাৎ যার বাড়িতে তিনি কাজ করতেন তারই মেয়েকে। ফলে সমস্ত সম্পত্তি কিটসের বাবার হয়, কারণ মনিবের একমাত্র মেয়েকে সে বিবাহ করেছিল। এর ফলে তখন হচ্ছে বর্ণ বৈষম্য ছিল। কিটসের বাবাকে ঠিক মেনে নিতে পারেননি অভিজাত শ্রেণীর লোকেরা। এবং যখন কিটস জন্মগ্রহণ করেন এবং তারপরে যখন কবিতা লিখতে শুরু করলেন, তখন কিটসের কবিতাগুলি রিফিউজ করতে লাগলো ওই অভিজাত সম্প্রদায়। কেননা সে জন্মসূত্রে সে কিন্তু অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে বিলংস করে না। তার বাবা কিন্তু গরিব ছিল, তাই অভিজাত সম্প্রদায় তাদেরকে মেনে নিতে পারেনি, কারণ তার সম্পত্তিটা নিজের সম্পত্তি ছিল না। এবং কিটসের মৃত্যু পর্যন্ত কিটসকে নানাভাবে অপমান করা হয়েছিল। খুবই দুঃখের বিষয়, 25 বছর বয়সেই কিন্তু মারা যায় কিটস। কিটসের মৃত্যুর আগে শেষ ইচ্ছে ছিল তার কবরে যেন, তার সমাধিতে যেন কোনো নাম তারিখ দেয়া না হয়। শুধু একটা কথা, একটা লাইন, সে লাইনটা হলো যে হিয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রেড ইন ওয়াটার। এই পোয়েট্রি অফ আর্থ কবিতাটি জন কিটস লিখেছিলেন তিনি যখন তার বন্ধুর সাথে লে হান্টের কাছে যান, এবং লে হান্ট জন কিটসের কবিতা পড়ে মুগ্ধ হয়, এবং হান্টস হচ্ছে কিটসকে উৎসাহিত করেন, এবং হান্টসের জন্যই এই পোয়েট্রিটা কিন্তু, এই কবিতাটা কিন্তু লিখে ফেললেন তার কাছে। একটা অসাধারণ কবিতা। কিটস হচ্ছে প্রতিটি প্রাকৃতিক জিনিসের উপর একটা সাউন্ড, একটা ছন্দ খুঁজে পেতেন, আর এই কবিতাটি তারই উদাহরণ বলা যেতে পারে। তো পোয়েট্রি অফ আর্থ অর্থাৎ পৃথিবীর গান, পৃথিবীর কবিতা। প্রকৃতির নিজস্ব কিছু শব্দ আছে, ছন্দ আছে, যেমন পাখির ডাক, বিভিন্ন পশু পাখির ডাক, পোকামাকড়ের ডাক, পতঙ্গের গুঞ্জন। এই শব্দের মধ্যে প্রকৃতি আমাদের সঙ্গে এক যোগাযোগ স্থাপন করে থাকে। তা কবি খুব গভীরভাবে উপলব্ধি করেছিলেন এবং কবিতার মাধ্যমে তা সুন্দরভাবে তুলে ধরেছেন। এই কবিতাটার অ্যাকচুয়াল নেম ছিল অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। পরবর্তীতে এটা নাম হয় দ্য পোয়েট্রি অফ আর্থ। এটা পেট্রাগন সনেট। প্রথম আট লাইন হচ্ছে অক্টেভ, অ্যান্ড সেকেন্ড 6 লাইন হচ্ছে সেস্টেট। 14 লাইনের সনেট আমরা জানি। তো এর মধ্যে 8-6 বিভক্ত, এবং শেষের এই 2 লাইনকে বলা হয় কনক্লুডিং কাপলেট। আর রাইম স্কিম হচ্ছে এ বি বি এ বি বি এ সি ডি সি ডি। দেখতে পাচ্ছ, এর সঙ্গে
এই প্রথম 4 লাইনে লক্ষ্য করলে এ ডিড মেড সান রান এ এ বিবি মাঝে বিবি, তো এরকমভাবে ছন্দটা এ বিবি এ সিডিই সিডিই। ডিভিশন অফ দ্য পোয়েম, এই অক্টেট ডিভিশনে যেটা রয়েছে ফার্স্ট 4 লাইন, এই প্রথম 4 লাইন অ্যাবাউট সামার, সামারকে নিয়ে, এবং নেক্সট 4 লাইন যেটা রয়েছে 4 লাইনস, এটা কি হচ্ছে অ্যাবাউট দ্য গ্রাসহপার, গ্রাসহপারকে নিয়ে। এবং শেষ স্টেটে কি আছে, ফার্স্ট যে 3 লাইন রয়েছে এই প্রথম 3 লাইন হচ্ছে অ্যাবাউট উইন্টার, উইন্টারকে নিয়ে, অ্যান্ড নেক্সট এই 3 লাইন এটা হচ্ছে অ্যাবাউট দ্য ক্রিকেট, ঝিঝি পোকাকে নিয়ে লেখা। তাহলে বোঝা গেল পোয়েমের প্রাথমিক ধারণা। চলো শুরু করা যাক পোয়েমটা। দ্য পোয়েট্রি অফ আর্থ is never dead. When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new mown made. প্রথম 4 লাইন হোক। The poetry of art is never dead. কি বলছে, পৃথিবীর কবিতা বা পৃথিবীর গান কখনো মৃত্যু হয় না, পৃথিবীর গানের বা পৃথিবীর কবিতার কখনো মৃত্যু হয় না, কখনো শেষ হয় না। এখানে নেচারকে পার্সনিফাই করা হচ্ছে, বলছে নেচারের ল্যাঙ্গুয়েজ কখনো শেষ হবে না, মৃত হবে না। তারপর কি হচ্ছে, হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান, যখন সমস্ত পাখিরা সূর্যের প্রচণ্ড উত্তাপে নিস্তেজ হয়ে যায়, মূর্ছা যায়, মানে অজ্ঞান হওয়ার উপক্রম হয়। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ এ ভয়েস উইল রান, এবং লুকিয়ে পড়ে ঠান্ডা গাছের তলায়। হাইড ইন কুলিং ট্রিজ এ ভয়েস উইল রান, একটা গলার আওয়াজ ভেসে বেড়ায়। ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মাউন মেড, ঝোপ থেকে আরেক ঝোপে সদ্য কাটা তৃণভূমির, যে নিউ মাউন এটা হচ্ছে সদ্য কাটা, মেড তৃণভূমি। তারপরের লাইন, দ্যাট ইজ গ্রাসহপার্স হি টেকস দ্য লিড, হি টেকস দ্য লিড, মানে এটাই হলো ঘাসফড়িংয়ের গান। সে দায়িত্ব নেয়, যে সে হচ্ছে দায়িত্ব নেয়, কি দায়িত্ব নেয়, ইন সামার লাক্সারি যে হি হ্যাজ নেভার ডান, মানে গ্রীষ্মকালকে বিলাসবহু করে তোলবার জন্য। হি হ্যাজ নেভার ডান, সে কখনো থেমে যায় না, থেমে থাকে না। উইথ হিজ ডিলাইটস ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, বলছি তার আনন্দগুলি যখন মজা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, বলছি যখন এই বিলাসবহুল করে তুলবার জন্য যখন সেই এই পৃথিবীর গান গাইতে গাইতে যখন ক্লান্ত হয়ে পড়ে, হি রেস্ট অ্যাট ইজ বেনিথ সাম প্লেজেন্ট ওয়েট, সে বিশ্রাম নেয় মনোরম আগাছার নিচে। তাহলে প্রথম পংক্তি কি বলছে এখানে, বলছে সামারের যে প্রচণ্ড দাবদাহে যখন প্রকৃতির গানকে চালিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়, যখন সবাই ভাবে যে প্রকৃতির গান হয়তো বন্ধ হয়ে যাবে, হয়তো এখানেই শেষ হয়ে যাবে, এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আর হয়তো কেউ প্রকৃতির গান চালিয়ে নেওয়ার জন্য কেউ থাকবে না, এই নিরাশার মাঝে, এই হতাশার মাঝে আশার আলো দেখায় ওই গ্রাসহপার। সে দায়িত্ব নেয় প্রকৃতির গানকে টিকিয়ে রাখার। কবি এখানে অপটিমিজমকে তুলে ধরেছেন, আশাবাদী হয়েছেন ওই গ্রাসহপারের মাধ্যমে, ওই ক্ষুদ্র পতঙ্গের মধ্য দিয়ে। গ্রাসহপারকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে, নেচার সাউন্ডকে টিকিয়ে রাখার দায়িত্ব সে নেয়। তাহলে বোঝা গেল। চলো শেষের পংক্তিটা দেখি।
দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সেজিং নেভার। দেখো প্রথম লাইনে কি বলেছিল কবিতার শুরুতে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গানের গানের কখনো মৃত্যু হয় না, পৃথিবীর কবিতার কখনো মৃত্যু হয় না। তারপরের পঙ্ক্তিতে কি বলছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর কবিতা কখনো স্তব্ধ হয় না। অন এ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট, বলছে একদিন একাকী শীতের সন্ধ্যায় যখন তুষারপাত, হ্যাজ রট এ সাইলেন্স ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, যে নিস্তব্ধতা বয়ে নিয়ে আসে, যে উত্তপ্ত চুল্লি থেকে একটা কর্কশ আওয়াজ ভেসে বেড়ায়। দ্য ক্রিকেট সং, ওটাই হলো ঝিঝি পোকার ডাক, যে ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, যার মধ্যে উষ্ণতা ক্রমশ বাড়তেই থাকে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, একজন তন্দ্রাচ্ছন্ন অর্ধমৃত ব্যক্তির কাছে মনে হয় যে দ্য গ্রাস অফ আর্স অ্যামাং সাম গ্রাসি হিলস, ওই ঘাসফড়িংয়ের গান কিছু ঘাসযুক্ত পাহাড় থেকে শোনা যাচ্ছে। কি বলছে, কি বলতে চাইছে কবি, যে যখন শীত ঋতু আসে, গ্রীষ্মের পর, এখানে দুটা ঋতুর কথা বলা হয়েছে। গ্রীষ্ম প্রথম পঙ্ক্তিতে দেখলাম আমরা গ্রীষ্মের কথা বলেছে, এবং দ্বিতীয় স্ট্যান্ডায় কি আছে, শীত ঋতু। মানে যখন শীত ঋতু আসে চারিদিকে বরফ জমে যায়, পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়, নিরানন্দময়, একঘেয়েমি লাগে, তখন ঘাসফড়িং আর তার গানকে চালিয়ে নিয়ে যেতে পারে না। প্রথমে গ্রীষ্মকালে কি করতো, ঘাসফড়িং তার গানকে চালিয়ে নিয়ে যেত, সে নিজেই দায়িত্ব নিত। ঘাসফড়িং প্রচণ্ড দাবদাহে সে তার গানকে টিকিয়ে রেখেছিল, দায়িত্ব নিয়েছিল একাই। কিন্তু এখন সে শীতে আর পারছে না দায়িত্ব নিতে, তখন আবার তৈরি হয় নিরাশা, হতাশা। এবং এই নিরাশার মাঝে, এই হতাশার মাঝে আলো দেখায় কে নতুন করে, ক্রিকেট। যে প্রকৃতির গান হয়তো আর থাকবে না, যখন ভাবা হয় বন্ধ হয়ে যাবে এরকম একটা পরিবেশ, তখনই ঝিঝি পোকা চলে আসে প্রকৃতির গানকে চালিয়ে নিয়ে যেতে, টিকিয়ে রাখতে। কবি ঝিঝি পোকার মাধ্যমে, আসলে এই কবি ঝিঝি পোকার মাধ্যমে দেখিয়েছেন যে আশাবাদ কিভাবে নিরাশার মাঝে আশার আলো দেখতে হয়, আশার আলো খুঁজতে হয়। এই দুই পতঙ্গের মাধ্যমে, গ্রাসহপার অ্যান্ড ক্রিকেটের মাধ্যমে আমাদের বার্তা দিয়েছেন যে যে আমরা জীবনে যত দুঃখ কষ্ট আসুক, যতই কঠিন পরিস্থিতি আসুক, আমরা যেন মূর্ছা না যাই, আমরা যেন ভেঙে না পড়ি, আমরা যেন হতাশ না হই, আশা না হারিয়ে ফেলি, আমরা যেন আমাদের কাজকে কন্টিনিউ করতে পারি স্বতঃস্ফূর্তভাবে, যেমনভাবে এই কবিতায় গ্রাসহপার এবং ক্রিকেট করেছে, যারা দায়িত্ব নিয়েছিল প্রকৃতির গানকে টিকিয়ে রাখার জন্য। আশা করি বোঝা গেল এই সনেটটা, দারুণ একটা সনেট। এর মাধ্যমে একটা বিশেষ বার্তা দিয়েছেন কবি, যে বার্তাটা আমি বললাম, যে নিরাশার মাঝে কিভাবে আশা খুঁজতে হয়, হতাশা না হয়ে, আশা না হারিয়ে নিজেদের কাজকে কন্টিনিউ করে যেতে হবে। ধন্যবাদ। কবিতার যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থেকো, এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি অবশ্যই উপস্থিত হব। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।